গত সপ্তাহে অলিম্পিক স্টেডিয়ামে সেমিফাইনাল প্রথম লেগ ৩-৩ গোলের ড্রয়ের পর ইতালির বিখ্যাত সংবাদ মাধ্যম লা রিপাবলিকায় একটা লাইন লেখা হয়েছিল এরকম যে এই ম্যাচ কোনো বিখ্যাত শিল্পীর সুরের মূর্ছনা কিংবা কোনো বড় কোনো চিত্রশিল্পীর চিত্রকর্ম যেটা এখনও শেষ হয়নি। যে অংশটুকু শেষ হয়নি সেই অংশটুকু ৭ দিন পরে শেষ হলো গতকাল রাতে সান সিরোতে। আর সেই অংশটুকু শেষ হওয়ার পরে দুই লেগের এই সেমিফাইনাল মিলিয়ে আমরা আসলে প্রথমেই যেটা বলতে পারি সেটা হচ্ছে ইন্টার মিলান এবং বার্সেলোনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া উচিত। তার কারণ দুই লেগ মিলিয়ে ১৩ গোলের এই ম্যাচে তারা দুটি দল যে ফুটবল খেলা উপহার দিয়েছে তা আসলে ফুটবল প্রেমীদের মনে অনেক 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 দিন থাকবে। এবং বিশেষ করে গতকাল রাতে সেমিফাইনাল ফিরতি লেগ এই ম্যাচটাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইউরোপিয়ান নাইটস হিসেবে অনেকে দেখছেন, যেখানে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্টার মিলান এবং দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ব্যবধানে ফাইনালে উঠেছে ইন্টার। এই ম্যাচ নিয়ে বিশেষ করে গতকাল রাতের ফিরতি লেগের ম্যাচ এবং আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের যে ম্যাচটি রয়েছে ফিরতি লেগের, সেই ম্যাচ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ক্রীড়া বিভাগের সহ সম্পাদক হাসনাত সোহেব। হাসনাত সোহেব, আপনি কেমন আছেন? আমি ভালো। কালকের ম্যাচ দেখার পর আসলে ভালো না থাকার কোনো কারণ নেই। কেমন দেখলেন কালকের ম্যাচ? আর কালকের ম্যাচ দেখে আপনার আসলে কি মনে হয়েছে? বার্সেলোনা কোথায় পিছিয়ে ছিল? আসলে এই ম্যাচটা যেমন ম্যাচ ছিল সেখানে আসলে পিছিয়ে থাকে এগিয়ে থাকার ব্যবধানটা খুবই কম, সম্ভবত ১৯-২০, এবং হিট অফ দ্য মোমেন্ট আসলে পার্থক্যটা হয়তো হয়ে গিয়েছে। আপনার কি মতামত? আমি এক শব্দে যদি বলি, ম্যাজিক্যাল। ফুটবল যারা পছন্দ করে, ফুটবল প্রেমী বা ফুটবল রোমান্টিকদের জন্য এর চেয়ে ভালো রাত আসলে হয় না। এগুলো প্রতিদিনই তো কোথাও না কোথাও ফুটবল ম্যাচ হচ্ছে, প্রতিদিনই কোথাও না কোথাও কেউ জিততেছে, কেউ হারতেছে, কিন্তু এরকম এই ধরনের ম্যাচ আসলে খুব কম। এই ধরনের ম্যাচ এটা যদি আপনার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হয় তাহলে তো আসলে এটা ডু অর ডাই ম্যাচ, কোনো কথাই নেই। এই ধরনের ম্যাচ আসলে শেষ পর্যন্ত আসলে ম্যাচটাই ছাপাই গিয়ে হচ্ছে ম্যাচের যে হচ্ছে আমেজ বা মানুষের এটার সাথে যে ফুটবলের যে হচ্ছে একটা এক্সাইটমেন্ট, ফুটবলের যে মজা আসলে সেটা আসলে এই ম্যাচটাতে আমার মনে হয় একদম পয়সা উসুল টাইপের একটা ম্যাচ আর কি। আর আপনি পরে যেটা বললেন আসলে এখানে ডিফারেন্স ক্রিয়েট করে আসলে খুব ছোট ছোট মুভমেন্টগুলো আসলে ডিফারেন্স করে। তো আমার কাছে যেটা মনে হয়েছে আজকালকের ম্যাচের জন্য তো বার্সেলোনার সবচেয়ে বড় তুরুপের তাস ছিল হচ্ছে ইয়ামাল। সবার চোখ ছিল ইয়ামাল কিছু করবে। ইয়ামাল খুব খেলছে, অসাধারণ খেলছে, ম্যাচ জুড়ে খুবই ভালো খেলছে, তার ফ্ল্যাঙ্কে সে রীতিমতো হচ্ছে তছনছ করে দিয়েছে, তাস চালাইছে, কিন্তু যেখানে গিয়ে আটকাইছে সেটা হচ্ছে ইয়ান সোমের অবিশ্বাস্য গোলকিপিং। আমার মনে আমি বলবো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপিং। দুই লেগ মিলাই যদি হিসাব করি তাহলে অসাধারণ। অনেকে হয়তো দেখতে পারে হচ্ছে ৬ গোল সে হজম করছে, কিন্তু যেই ম্যাচটাতে সে ১৪টা গোল হচ্ছে সে সেভ করছে। এবং বার্সার মতো একটা হচ্ছে দুর্দান্ত অ্যাটাকিং সাইডের এগেইনস্টে দাঁড়ায় একের পর এক সেভ করে যাওয়া এবং ম্যাচটাকে হচ্ছে শেষ পর্যন্ত দলের জয় নিয়ে যাওয়া, এটা আসলে আমার মনে হয় ইনক্রেডিবল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই ইয়ান সোমেরকে ৬ মিলিয়ন ইউরোতে ইন্টার মিলান নিয়ে এসেছিল ২০২৩-এ আন্দ্রে ওনানাকে বিক্রি করে। তখন আসলে তেমন একটা পরিচিতি বা অতটা পরিচিতি ছিলেন এই সুইস গোলরক্ষক, এবং গত ইউরোতে বেশ কিছু ম্যাচে উনি নজর কেড়েছিলেন। কিন্তু গতকাল রাতে সোমের যা করেছেন, বিশেষ করে হাসনাত সোহেব যেটা বললেন যে 14টি সেভ দুই লেগ মিলিয়ে, এবং কালকে ফিরতি লেগে সম্ভবত 7 থেকে 8টি সেভ তিনি করেছেন, 7টি সেভ তিনি করেছেন। এবং এর ভেতরে বিশেষ করে ফার্স্ট হাফে বার্সার কাউন্টার অ্যাটাক থেকে তিনি যে শটটি সেভ করেছেন, এইটা আসলে গোলকিপিং অ্যাট ইটস বেস্টের রেফারেন্স পয়েন্ট। আসলে এই সেভ তিনি কিভাবে করলেন সেটা নিয়ে আসলে একটা গবেষণাপত্র তৈরি হতে পারে। কারণ গোটা তার সামনের সব প্লেয়ারদের শরীরী দিকটা যেদিকে ছিল, কিকটা নেওয়া হয়েছিল তার বিপরীতে। ইয়ান সোমের অবিশ্বাস্যভাবে সেখান থেকে গতি চেঞ্জ করে বলটা সেভ করেছেন। হাসনাত সোহেব, আমি একটু যোগ করি এখানে, সেটা হচ্ছে লাস্টে ইয়ামালের যে সেভটা সে করলো, পুরো শরীরটাকে হচ্ছে একদম ছড়িয়ে দিয়ে আঙ্গুলের ছোঁয়ায় হচ্ছে বলটা বের করছে। ইয়ামাল নিজেও বিশ্বাস করতে পারতেছিল না হচ্ছে এভাবে হচ্ছে তার গোলটা হইল না। এটা আসলে সে নিজেও আমার মনে হয় অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল একটা ঘোরের মধ্যে। এবং ম্যাচ হারের পরে ইয়ামালের যে রিয়াকশন, আমার কাছে মনে হয় তার পেছনে এই যে মিসগুলা, এবং ইয়ামাল কিন্তু অনেক কনফিডেন্টলি হচ্ছে কালকে খেলতে আসছে। সে ম্যাচের আগে বলছে আমি একটা মিশনে আছি, তোমরা চিন্তা করো, বা তার যে হচ্ছে একটা ইন্টেন্ট ছিল
আমার পুরো ইন্টেন্টটাই মানে একরকম কিল করলো হচ্ছে সোমের, এবং সোমের যদি না থাকতো তাইলে আমার মনে হয় এই ম্যাচটা একতরফা ম্যাচ হতে পারতো। কিন্তু সোমের সেভগুলো যেমন হচ্ছে নিজে গোল বাঁচানোর পাশাপাশি তার যে হচ্ছে টিমমেটদের হচ্ছে কনফিডেন্টটা দিচ্ছে হচ্ছে তারা আসলে এই জায়গা থেকে হচ্ছে বা যে কোনো জায়গা থেকে হচ্ছে ম্যাচটাকে হচ্ছে নিজেদের পক্ষে আনতে পারে, এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত হচ্ছে ফাইট করার যে হচ্ছে স্পিরিটটা, আমার মনে হয় এই স্পিরিটটা পুরোপুরি হচ্ছে সেট করে দিছে হচ্ছে। আপনি বার্সার মিডফিল্ডকে আপনি কিভাবে দেখছেন, কিংবা বার্সার কিংবা ইন্টারের হচ্ছে আপনার রক্ষণভাগ যেভাবে আপনার ওভারল্যাপ করে উপরে ওঠে, মিডফিল্ড নিচে নামে খেলেছে, দুইটা দলের যে ইন্টেন্স খেলাটা ছিল এবং যেটা বিল্ড আপ হয়েছে আপনার ইন্টার মিলান এবং বার্সেলোনার হচ্ছে আপনার ফেসবুক পোস্টে যে ব্যান্টারিংয়ের মাধ্যমে যে সাপ এবং নাইট, বার্সার নাইট নিয়ে এসে এইটা কি ম্যাচটাকে পরের ধাপে, উত্তেজনার পরের ধাপে নিয়ে গিয়েছিল আগেই, নাকি দুই দলের জয়ের যে প্রচণ্ড ইচ্ছা সেখান থেকে আসলে এই ম্যাচটা এরকম হয়েছে? আমরা এই ম্যাচটা আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মিডফিল্ড যখন বললেন, আমার মনে হয় শুধু মিডফিল্ড বা শুধু অ্যাটাকিং সাইড বা হচ্ছে শুধু ডিফেন্সিভ দিয়ে আসলে এই ম্যাচটাকে আসলে কাউকে আসলে আগায় রাখার কোনো নাই আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে এই ধরনের ম্যাচ আসলে খুব ছোট বিষয়গুলো হচ্ছে আসলে পার্থক্য করে দেয়। যেমন আমার হয় কুন্দের না থাকাটা হচ্ছে বার্সাকে ডিফেন্সিভলি হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাকে জুস কুন্দে এবং আলেহান্দ্রো বালদে ছিলেন না, কুন্দের না থাকাটা কিছুটা হইলেও বার্সাকে হচ্ছে হার্ট করছে, যেটা আসলে হয়তো আপনি খালি চোখে দেখবেন না, কিন্তু আসলে এই মোমেন্টগুলোতে বিভিন্ন যে গোলগুলো তৈরি হচ্ছে, আক্রমণগুলো বিল্ড হচ্ছে, ওই জায়গাগুলোতে আসলে এই ধরনের প্লেয়ারের না থাকাটা এবং অ্যাটাকিংয়ের জায়গাতে লেভানডস্কির না থাকাটাও আমার কাছে মনে হয় হচ্ছে বার্সাকে কোনো না কোনোভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করছে। কারণ এই ধরনের মোমেন্টে যতগুলো অ্যাটাক বিল্ড করছে বা যতগুলো অ্যাটাক বার্সা তৈরি করছে, তাহলে ফিনিশ করতে না পারার যেই হচ্ছে কারণ, তার মধ্যে আসলে প্রপার নাম্বার 9 এবং বার্সা কিন্তু বেশ কিছু ক্লিনিক্যাল সুযোগ পেয়েছে, যেটা প্রপার নাম্বার 9 আপনার। উল্টা দিক থেকে যদি দেখি, কালকে কিন্তু লাউতারো মার্টিনেজ পুরোপুরি ফিট ছিলেন না, ব্যান্ডেজ পরে হচ্ছে খেলতে নামছেন এবং হচ্ছে খুব ভালো খেলছেন তাও না। প্রথমত তার টাচ ছিল দুইটা, তার ভিতরে একটা থেকে গোল পেয়েছে, একটা চান্সকে কনভার্ট করছে গোলে। এই যে স্ট্রাইকারদের হচ্ছে এই চান্সগুলোকে নিয়ে নেওয়া, লুফে নেওয়া, এই জায়গাটাতে হচ্ছে বার্সা আমার মনে হয় একটু পিছাই ছিল ইন্টারের চেয়ে। আর আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, ম্যাচের যে শেষ যে 10 মিনিট আর কি, প্রথম লেগের মতো ইন্টার মিলান আবারও ফিরতি লেগে 2-0 গোলে এগিয়ে গেল, সেকেন্ড হাফে গিয়ে 54 মিনিট থেকে 65 বা 67 মিনিটের ভেতরে বার্সেলোনা 2 গোল করে আবার ম্যাচে ফিরল। 87 মিনিটে রাফিনিয়া আবার গোল করলেন। ঠিক আমি ওই জায়গাটাতে যেতে চাচ্ছি যে আপনার ইন্টার মিলান যখন ম্যাচে এগিয়ে 2-0 গোলে কিংবা আপনার 3-2 গোলে যখন এগিয়ে, সেই সময়টাতে আপনার সিমোনে ইনজাগি কোচ তার ট্যাকটিক্সটা ঠিক ছিল কিনা, এবং বার্সেলোনা যখন আপনার এগিয়ে ছিল তখন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের উচিত ছিল কিনা যে ডিফেন্ডার নামিয়ে খেলাটাকে আরেকটু টোন ডাউন করা, স্পিডটাকে, টেম্পোটাকে আরেকটু নিচে নামানো, বিকজ তিনি তো এগিয়ে আছেন। তো সেক্ষেত্রে কি ফ্লিক তার যে আক্রমণাত্মক মানসিকতা, ইন্টেন্সিটিভ ফুটবল খেলার যে ইগোটা, সেটা উনি ধরে রেখে কি কিছুটা ভুল করেছেন, নাকি তিনি তার ট্যাকটিক্সে ঠিক ছিলেন? ভুল আসলে আমি বলবো না, কারণ হচ্ছে আসলে ফ্লিকের স্টাইলটা এরকম। এখন ম্যাক্সিমাম যেতে হচ্ছে উনি সফল হবেন এবং কোনো দিনে হচ্ছে উনি ফেল পারবেন না। এরকম একটা ক্রুশিয়াল ম্যাচ, এই ধরনের ম্যাচে হয়তো উনি পারতেন ডিফেন্সিভলি আরেকটু হচ্ছে সলিডিটি মেনটেইন করে হচ্ছে নিজের গোলটা সেভ করার জন্য, কিন্তু আসলে এই ধরনের ম্যাচে আসলে ওই যে মোমেন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা আসলে যে জায়গা থেকে গোলটা হচ্ছে বা যেভাবে আসলে ম্যাচটা চেঞ্জ হচ্ছে, এটা তো আসলে আমার মনে হয় না আসলে এগুলো খুব বেশি আসলে তৈরি করে। হয়তো পারতো, এখন অনেক কিছু যদি কিন্তু দিয়ে আসলে আমরা অনেক কিছুই দেখতে পারি, কিন্তু এইটা আসলে ওই ম্যাচটা যেটা আমরা শেষ পর্যন্ত দেখলাম, যে একটা পর্যায় থেকে হচ্ছে ইন্টার ম্যাচটা নিয়ে যাচ্ছে, প্রথমত হচ্ছে 2-0 গোলে আগায় যাওয়ার পরেও তো কেউ চিন্তা করে না, ফার্স্ট হাফে তো অনেকেই হচ্ছে বার্সাকে হচ্ছে ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে। তো ওইখান থেকে হচ্ছে বার্সা কামব্যাক করলো, ওই কামব্যাক করার যে ইন্টেন্ট তারা শেষ পর্যন্ত ধরে রাখছে, কিন্তু কোনো না কোনো পর্যায়ে আসলে ওই কালকের দিনটা হয়তো সোমেরের ছিল, সে অসাধারণ কিছু সেভ করার পাশাপাশি হচ্ছে তার টিমমেটরা তাকে হচ্ছে ওই সাপোর্টটা দিয়ে গেছে, ম্যাচ ওইখান থেকে আসলে ম্যাচটা বের করেছে। আসলে এই ধরনের ম্যাচে দুইটা টিমে আসলে তাদের নিজেদের বেস্ট ফুটবলটা খেলছে। আসলে চ্যাম্পিয়ন্স লিগ নাইটস
এমনই দর্শক, বার্সেলোনা বা ইন্টার মিলান ম্যাচের আগে আমি আপনাদের বলে গিয়েছিলাম যে লেভা সেকেন্ড হাফ থেকে বেঞ্চ থেকে নামতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে বার্সাকে আমরা এগিয়ে রেখেছিলাম, বিকজ এই এবছর বার্সা যতটা ভালো ফুটবল খেলেছে সেখান থেকে আসলে, কিন্তু ঘটলো আসলে ঠিক উল্টো না হলেও বার্সার পক্ষে ফলটা গেল না। এবং হাসান সোহেব যেটা বলছিলেন যে লেভা মাঠে নেমে যতটুকু খেলেছেন প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু যদি প্রথম থেকে খেলতে পারতেন, যতগুলো ক্লিনিক্যাল চান্স পেয়েছিল বার্সা, হয়তো সেখান থেকে গোল পেতেও পারত। আর পিএসজির মাঠে ম্যাচ মানসিকভাবে এগিয়ে থাকবে, আর্সেনালও ভালো খেলে এসেছে। এখন হাসান সোহেবের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে ফিরতি লেগের দুটো ম্যাচই যেন একদম জমজমাট লড়াই হয়। অবশ্যই আর্সেনালও ছেড়ে কথা বলবে না, কারণ চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল ফাইনাল খেলেছে সম্ভবত একবারই, এটা তাদের আরেকবার চান্স, তারা কোনোভাবেই ছেড়ে দেবে না। পিএসজিরও আসলে পাখির চোখ করে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এখন দেখা যাক আমাদের ফিরতি লেগ কতটা, আজকে রাতের ম্যাচটা কতটা জমজমাট হয়, যেটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 1টায়। দর্শক, আপনাদের সবাইকে ম্যাচটি দেখার আমন্ত্রণ।